Good evening, everyone. Today we are going to continue the chapter Control and Coordination for Standard 10 CBSE Board. Last day we have completed a portion of plant coordination where we have observed that in plant coordination, plants do not have a nervous system, but still they can coordinate so very well in different means and medium. যেখানে আমরা দেখেছিলাম ট্রপিক মুভমেন্ট অ্যান্ড ন্যাস্টিক মুভমেন্ট। ট্রপিক মুভমেন্টের আন্ডারে আমরা দেখেছিলাম ফোটোট্রপিজম কিভাবে লাইটের উপর ডিপেন্ডেন্ট, কেমোট্রপিজম কিভাবে কেমিক্যালের উপর ডিপেন্ডেন্ট, থিগমোট্রপিজম কিভাবে টাচ বা কন্ট্যাক্টের উপর ডিপেন্ডেন্ট, জিওট্রপিজম কিভাবে গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড হাইড্রোট্রপিজম কিভাবে ওয়াটারের ওপর ডিপেন্ডেন্ট। আর এছাড়া কিছু নন ডিপেন্ডেন্ট গ্রোথ আমরা সেখানে দেখেছিলাম, যেটা ছিল ন্যাস্টিক মুভমেন্ট। সেটারই আজকে আমরা সেকেন্ড পোর্শন স্টার্ট করছি, যেখানে আমরা ফার্স্টে দেখে নিচ্ছি যে প্লান্ট হরমোনস কাদেরকে বলে। তাহলে প্লান্ট হরমোনকে আমরা ফাইটো হরমোন বা গ্রোথ রেগুলেটরস হিসেবে জানি। ফাইটো হরমোনস কাদেরকে বলে? ফাইটো হরমোনস হচ্ছে কিছু কেমিক্যাল কম্পাউন্ডস যেগুলো খুব অল্প কনসেন্ট্রেশনে প্ল্যান্টসের মধ্যে প্রেজেন্ট আছে, আর এই অল্প কনসেন্ট্রেশনে থাকার জন্য তারা এত ভালোভাবে প্লান্ট ডেভেলপমেন্ট, গ্রোথ, লঞ্জিভিটি, তাদের রিপ্রোডাকশন, তাদের জার্মিনেশন, কিভাবে একটা সিড থেকে সেটা একটা স্যাপলিং হয়ে যাচ্ছে, সেটা আমরা এখানে এক্সপ্রেস করছে কিভাবে সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু একবার ডেফিনেশনটা পড়ে নিই। বলছে প্লান্টস নিড সানলাইট, ওয়াটার, অক্সিজেন অ্যান্ড মিনারেলস ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা কনসিডার করতে পারি যে এগুলো র ম্যাটেরিয়ালস যেগুলোর প্রেজেন্সে প্লান্টস কিন্তু আমাদের বিভিন্ন ওয়েতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে এক্সপ্রেস করছে। কেন বলছি বিভিন্ন ওয়েতে? আমরা গ্রোথকে এইভাবেও দেখতে পাবো এখানে যে একটা সেল কি করে মাল্টিপ্লাই করে অনেক মিলিয়নস অফ সেলস তৈরি করছে, সেই ফেনোমেনাটা। ঠিক আবার সেইভাবেই এটাও দেখতে পাবো যে কী করে গ্রোথ ইন সেন্স অফ সাইজের চেঞ্জেস হচ্ছে, শেপের চেঞ্জেস হচ্ছে বা লেন্থে চেঞ্জেস হচ্ছে, সেটাও দেখতে পাবো। তাই বলছে অ্যাপার্ট ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টরস আমাদের কিছু ইন্টারনাল ফ্যাক্টরসও থাকে, যেটা কিন্তু আমাদের গ্রোথ বা ডেভেলপমেন্টে এক্সপ্রেস হতে হেল্প করে বা ইনহিবিট করে। তাহলে চলে আসি এই ফ্লো চার্টটাতে, যেখানে বলছে আমরা যদি প্লান্ট হরমোনসকে ক্যাটাগরাইজ করি, আমরা দেখতে পাবো আমাদের কাছে কিছু প্লান্ট গ্রোথ প্রমোটার্স আছে যারা ভালো, যারা আমাদের ফাংশনসগুলোকে প্রমোট করতে হেল্প করছে। কিছু আছে যারা গ্রোথ ইনহিবিটার্স, আর কিছু আছে যে দুভাবেই কাজ করছে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্স। তাহলে গ্রোথ প্রমোটার্স আমরা দেখব অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। ইনহিবিটার্স দেখব অ্যাবসিসিক অ্যাসিড, আর প্রমোটার আবার কখনো ইনহিবিটার হিসেবে কাজ করছে ইথিলিন। তো শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে অক্সিন। দ্য নেম ইটসেলফ মিনস গ্রোথ। সেই জন্য ফার্স্ট পয়েন্টে যদি তোমরা লক্ষ্য করো, ফাংশনে লেখা আছে ইট ইজ দ্য ফার্স্ট গ্রোথ হরমোন দ্যাট ওয়াজ ডিসকভার্ড ইন প্লান্টস। এটা আমাদেরকে কিসে হেল্প করে? ইট প্রমোটস সেল ইলংগেশন। মানে কি? সেলটাকে ইলংগেট করতে হেল্প করে। যেখানে দেখতে পাই যে সেল ওয়ালগুলো ইনক্রিজ করছে তাদের কার্বোহাইড্রেটস, প্রোটিনস বা প্রোটিওজ এগুলোতে। তাহলে এটা কোথায় পাওয়া যায়, কোথায় প্রেজেন্ট আছে? এগুলো প্রেজেন্ট থাকছে তাদের টিপগুলোতে, প্লান্টসের টিপগুলোতে। তাহলে প্লান্টের আমরা দুটো সিস্টেম জানি, শুট সিস্টেম আর রুট সিস্টেম। তাহলে শুট সিস্টেমে
যদি আমরা বলি তাহলে টিপ অফ দ্য স্টেম, আর রুট সিস্টেমে যদি আমরা বলি তাহলে টিপ অফ দ্য রুটে আমরা এদেরকে পাচ্ছি। এছাড়া স্ট্যান্ডার্ড 9-এ আমরা যখন টিস্যুস পড়েছিলাম, প্লান্ট টিস্যুসে আমরা কিন্তু দেখেছিলাম মেরিস্টেমেটিক টিস্যুসে শুধু যে এপিক্যাল টিস্যুস ছিল সেটা কিন্তু নয়, সাথে কিন্তু ল্যাটারাল মেরিস্টেমও ছিল। তাই বলছে যে কিভাবে ল্যাটারাল মেরিস্টেম এখানে ফেনোমেনা করছে সেইটাও আমরা এখানে দেখে নেব। তাহলে এখানে একটা স্পেসিফিক ফেনোমেনার কথা বলা হচ্ছে যেটাকে বলছে এপিক্যাল ডমিনেন্স। তাহলে ডমিনেন্স আমরা জানি, ডমিনেন্স মানে এমন কিছু যে সবটাকে ডমিনেট করবে। সেই জন্য অক্সিন বলে যে আমি টিপসগুলোতেই শুধুমাত্র সিনথেসাইজ হব, আর সেই টিপটাতেই ফ্লাওয়ার হোক, লিফ হোক, ফ্রুট হোক, যারই প্রোডাকশন করতে হোক না কেন সেইটা করব। আর রুটের টিপে যেটুকুনি কাজ থাকবে ওয়াটার অ্যাবজর্পশন বা সেখান থেকে থ্রু দ্য হেল্প অফ জাইলেম বিভিন্ন পার্টসে পৌঁছে দেওয়া, আমি শুধু কিন্তু টিপের যেটুকুনি কাজ আছে সেইটুকুনি করব। তাই এই ফেনোমেনাটা বলছে দ্য ফেনোমেনা অফ দ্য সাপ্রেশন অফ দ্য গ্রোথ অফ ল্যাটারাল বাডস। যদি শুধু টিপগুলোতে হয় তাহলে কিন্তু ল্যাটারাল বাডের যে প্রোডাকশন অফ লিভস, ফ্রুটস বা ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার অ্যান্ড ফুড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, সেটা কিন্তু তাহলে হ্যাম্পার হতে দেখা যাবে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কি করা হয়, এই যে টিপটা আছে যাতে প্রোডাকশনের নাম্বারটাকে বাড়ানো যায়, আমরা টিপটাকে যদি এলিমিনেট করে দিই কেটে, তাহলে কিন্তু আমরা তখন দেখতে পাবো যে অক্সিন কিন্তু আবার ল্যাটারাল বাডসের প্রোডাকশনেও কিন্তু হেল্প করছে। সেই জন্য আমাদের এখানে বলেছে সেল ডিভিশনেও এটা হেল্প করছে। অ্যান্ড এছাড়াও যদি আমরা বলি যে প্রিম্যাচিওর ফল অফ লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, যেটাকে বলে থাকি আমরা অ্যাবসিশন, ন্যাচারাল ডিট্যাচমেন্ট অফ প্লান্টস যেটা হয়, পাতা ঝরে পড়ে বা ফ্রুটস যখন ম্যাচিওর্ড হয়ে যায় তখন সেটা গাছ থেকে ঝরে পড়ে, এই জিনিসটা অনেক আগে যাতে না হয়ে যায়, প্রিম্যাচিওর ফল যাতে না হয়ে যায়, সেটাতেও কিন্তু অক্সিন হেল্প করছে। এছাড়া আর কিসে হেল্প করছে? পার্থিনোকার্পি ফেনোমেনাতে হেল্প করছে। এটা কি জিনিস? বলছে ফ্রুটটা ডেভেলপ করছে যেখানে ফার্টিলাইজেশন হওয়ার দরকার পড়ছে না। মানে কি? ডেভেলপমেন্ট অফ ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন, তার মানে যেখানে ফিউশনের দরকার পড়ছে না টু ডেভেলপ আ পার্টিকুলার ফ্রুট। যেমন ফর এক্সাম্পল দিয়েছে টমেটোস। আমরা অনেক টমেটো এরকম পাই দেখতে, যার মধ্যে হয়তো সিডস দেখা যায় না, অনেক সময় এরকমও অ্যাভেলেবিলিটি আছে। একটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই, স্ট্রাকচারটা কাউকেই পড়তে হবে না, এটা এই জন্য এডিশনাল ইনফরমেশনের সাইডে রাখা হয়েছে যাতে তোমরা এটা জাস্ট ফর নলেজ জেনে রাখো। যে একটা এক্সাম্পল যেটা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা ন্যাচারাল অক্সিন যেটা প্ল্যান্টসের মধ্যে প্রেজেন্ট আছে। কেন আমরা ন্যাচারাল অক্সিন বললাম? কারণ অক্সিন কিন্তু সিনথেটিক্যালি ল্যাবরেটরিতেও তৈরি করা যায়। এটা তোমাদের পরীক্ষায় দেবে না, জাস্ট এটা তোমাদের বলার জন্য যে আর্টিফিশিয়ালিও কিন্তু অক্সিন তৈরি করা যায়। তাহলে পিকচারটাতে যদি তোমরা দেখো, যেই আমরা টিপটাকে এলিমিনেট করে দিলাম এপিক্যাল বাড জায়গাটাকে, সেই কিন্তু ল্যাটারাল বাডসের যে নাম্বার অফ সেলের ইনক্রিজ সেটা কিন্তু আমরা এখানে সেল ডিভিশন হিসেবেও দেখতে পেলাম। আবার ঠিক সেরকমভাবেই লেন্থ ওয়াইজ ইনক্রিজ যেটা হয় সেটাকেই কিন্তু আমরা ইলংগেশন বলছি। তাহলে সবাই কিন্তু মাথায় রেখো, অক্সিন কিন্তু প্রচুর পরিমাণে যদি প্রোডাকশন হতো তাহলেও কিন্তু সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াতো। তাই বলছে ইট ইজ মোর এফেক্টিভ অ্যাট
low concentration are powerful growth stimulants. Are powerful growth stimulants মানে অক্সিনস are powerful growth stimulants, stimulate করে, and they are effective at extremely low concentrations. Always কনসেন্ট্রেশনটা যতটা কম থাকবে তারা কিন্তু তাদের এফেক্টগুলো খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। ঠিক সেরকমই একটা এক্সাম্পল এখানে দিয়েছে, প্লান্ট সেল ওয়াল গেটস লুজেন্ড লাইক রাবার। অনেক সময় এটা হয় কখন? আন্ডার টেনশন। কীরকম টেনশন? গাছেরও কি কোনো এরকম টেনশন আছে যে গাছকে কেউ দুঃখ দিয়েছে, গাছের খারাপ লেগেছে, স্ট্রেস এরকম? না, ঠিক সেরকম নয়, কিন্তু হ্যাঁ ঠিক কথাই, গাছেরও কিন্তু স্ট্রেস আছে। কারণ আমরা বলতেই পারি, ধরে নাও সয়েলের মধ্যে ফার্টিলাইজার্স দেওয়ার জন্য কোনো কারণে হয়তো কেমিক্যাল অনেক বেড়ে গেল, বা কখনো দেখতে পেলে যে রেইনফলের জন্য ওয়াটার অনেক বেশি অ্যাকিউমুলেটেড হয়ে গেছে, যে কারণে হয়তো মিনারেলসগুলোর যে অ্যাবজর্পশনগুলো সেখানে ইমব্যালেন্স দেখা যাচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। সেই টেনশনের মধ্যে বলছে যে রেট অফ সেল ইলংগেশন ইজ অলওয়েজ ইকুয়াল টু অক্সিন কনসেন্ট্রেশন। কতটা সেল ইলংগেট করবে এটা কিন্তু ডিপেন্ড করছে অক্সিন কনসেন্ট্রেশনের ওপরে। তো একটা অ্যাডিশনাল পয়েন্ট তোমরা চেষ্টা করো মনে রাখার, যদি বাই চান্স লিখতে দেয় শর্ট আনসার টাইপে, সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে লিখতে যে IAA ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা ন্যাচারাল অক্সিন যেটা প্ল্যান্টসের মধ্যে অ্যাভেলেবল আছে। এটা ছিল ফার্স্ট হরমোন, যেটা একটা গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করছে, ভালো একটা হরমোন যেটা প্ল্যান্টসদেরকে এতগুলো ফাংশনস করতে হেল্প করছে। এবার তোমাদের মনে হতেই পারে যে এতগুলো ফাংশনের মধ্যে আমরা কোনটা মনে রাখবো। তাই জন্য দেখবে প্রেফারেন্সের জন্য আমি প্রথমগুলোতে নাম্বারিং করে পরেরগুলো কিন্তু বুলেটসে দিয়েছি। মুভিং অন টু দ্য নেক্সট হরমোন, দ্যাট ইজ জিব্বেরেলিন। জিব্বেরেলিনের ক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো, অক্সিনের মতনই এটাও কিন্তু স্টেম ইলংগেশনে অ্যান্ড লিফ এক্সপানশনে হেল্প করছে। তাহলে এটা কোথায় কোথায় প্রেজেন্ট থাকে আমরা একটু পিকচার্সগুলোকে যদি অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি এগুলোর ক্ষেত্রেও কিন্তু স্টেম অ্যাপেক্স, রুট অ্যাপেক্স মানে তাদের টিপ, সেগুলোতে থাকছে। বাডসের মধ্যে দেখতে পাচ্ছি, সিডসের মধ্যে দেখতে পাচ্ছি। আর এরা আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন যেটা করছে সেল ইলংগেশনে, সেটা হচ্ছে দে প্রমোট গ্রোথ অফ ইন্টারনোডস। এবার ইন্টারনোডস কী জিনিস? স্ট্যান্ডার্ড 9 যদি তোমরা একটু মনে করো, তোমরা দেখবে আমরা যখন টাইপস অফ প্লান্ট টিস্যু পড়েছিলাম, আমরা কিন্তু মেরিস্টেমেটিক টিস্যুজের মধ্যে ইন্টারক্যালারি টিস্যুজও পড়েছিলাম, যেখানে দেখেছিলাম যে একটা স্টেমের সাথে আরেকটা স্টেমের যে কানেকশন, তার যে ইন্টারকানেকশনটা সেটাকে যদি আমরা ইন্টারনোড বলি, সেখানে কি করে ইলংগেশন বা গ্রোথ হচ্ছে। তাহলে তোমরা যদি সুগার কেন নিয়ে নাও, দেখবে সুগার কেনে তোমরা যদি একটু লক্ষ্য করো, ব্রাউন পোর্শন, একটা ব্রাউন পোর্শন থেকে আরেকটা ব্রাউন পোর্শনের যে লেন্থটা তোমরা দেখতে পাও, সেইটা কিন্তু ইন্টারনোড হিসেবে যদি কনসিডার করো, সেখানে কিন্তু দেখতে পাবে জিব্বেরেলিনের কাজ ওখানে দেখা যাচ্ছে ফর সেল ইলংগেশন। আর কিসে হেল্প করছে? কেপেবল অফ ইনডিউসিং পার্থেনোকার্পি, যেটা আমরা অক্সিনেও দেখলাম। পার্থেনোকার্পির ডেফিনেশনটা আমি এখানে মেনশন করেছি, যাতে কখনো যদি তোমাদের লিখতে দেয় তোমরা যাতে লিখতে পারো যে এটা ন্যাচারালিও হতে পারে, আবার অনেক সময় আর্টিফিশিয়ালি ইনডিউসড ডেভেলপমেন্টও হতে পারে।
অফ আ প্লান্টস ওভারি, কিসের জন্য? ইনটু আ ফ্রুট, প্লান্টস ওভারি থেকে ফ্রুট তৈরি করার জন্য, উইদাউট হ্যাভিং ফিউশন বা যেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন অফ দ্য ওভিউলস, সেটার জন্য রেজাল্টটা কি হচ্ছে? আমরা সিডলেস ফ্রুটস পাচ্ছি, যেটাকে পার্থিনোকার্পি বলা হয়। এটা আমরা বিভিন্ন এক্সাম্পলসে দেখতে পাই। দুটো এক্সাম্পলস এখানে দেখিয়েছি যে সিডলেস বানানাস বা পাইনঅ্যাপেলে কিভাবে দেখতে পাই। এটা ছাড়া এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ফেনোমেনাতে আমাদেরকে হেল্প করে, সেটা হচ্ছে ডিলে সেনেসেন্স। সেনেসেন্স বলতে কি? প্লান্টের যে এজিং, দেখবে আমরা আমাদের অ্যানিমালসদের ক্ষেত্রেও অনেক সময় বলে থাকি, হিউম্যানসদের ক্ষেত্রে, যে এজ হয়ে যাচ্ছে বলে আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স বা কেমিক্যালস এক্সটার্নালিও ইউজ করছি, বা অনেক সময় ইন্টারনালি আমরা ডায়েটের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস কনজিউম করছি, কিছু ভালো ভিটামিনস অ্যান্ড মিনারেলস কনজিউম করছি, যাতে আমাদের এজিংটা এক্সপ্রেস না হয় অন আওয়ার ফেস, অন আওয়ার স্কিন, যাতে স্কিন রিঙ্কল না হয়ে যায়। ঠিক সেরকমভাবেই বলছে গাছের বা প্লান্টসদেরও যাতে সেনেসেন্স বা এজিংটা ডিলেড ওয়েতে হয়, প্লান্টসদের কাছে কিন্তু ন্যাচারাল গ্রোথ প্রমোটার একটা হরমোন অ্যাভেলেবল আছে, যে হচ্ছে জিব্বেরেলিন। এবার তোমরা দেখো, অ্যাডিশনাল পয়েন্টে আমি লিখেছি জিব্বেরেলিন কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, 1, 2 বা 3, কিন্তু তার মধ্যে থেকে সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে জিব্বেরেলিন 3টা, আর এইটাকেই আমরা কিন্তু জিব্বেরেলিক অ্যাসিড হিসেবে জানি। তাই এটা কিন্তু ভেবো না পরীক্ষায় যদি কখনো দিয়ে দেয় জিব্বেরেলিক অ্যাসিড, তাহলে কিন্তু ভেবো না যে আউট অফ সিলেবাস উই হ্যাভ গট দ্য কোয়েশ্চেন। Gibberellins as well as gibberellic acid is just the same. Okay? Next, number 5 আমরা দেখতে পাচ্ছি কি করে সিড থেকে যে স্যাপলিং হচ্ছে, সেই যে জার্মিনেশনটা, সেটাতে কি করে হেল্প করছে। কিভাবে হেল্প করছে? অনেক সময় এরকম হয় যে প্ল্যান্টসের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সানলাইট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, এগুলো সব আছে, তাই জন্য প্ল্যান্টস ফটোসিনথেসিস করছে। আমরা জানি যে এই র মেটেরিয়ালসের প্রেজেন্সে প্ল্যান্টস ফটোসিনথেসাইজ করে ফুড তৈরি করে অ্যান্ড অক্সিজেন তৈরি করে। তো তখন প্ল্যান্টসকে যে ইনফরমেশনটা দিতে হবে যে আমরা এখন জার্মিনেশনের ওপরে কনসেন্ট্রেশনটা বেশি করব, সেইটা কিন্তু জিব্বেরেলিন হেল্প করে এক্সপ্রেস করার জন্য। এছাড়া আমরা যদি বলি আর কিসে হেল্প করে, আমরা জানি যে গাছকে কিন্তু আনফেভারেবল কন্ডিশনসের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন কি, জিব্বেরেলিন কিন্তু অনেক সময় এরকম করে, ধরে নাও কোনো একটা পার্টিকুলার প্লান্ট আছে যার সিড বা ধরে নাও সিডের যে কাজটা করতে হবে তখন সিডের ইচ্ছা করছে না, তাই সিডের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে যে সিড নিজের মতন আছে, কিন্তু ও নিজেকে কনভার্ট করছে না ইনটু ফ্রুট, ডমিনেন্ট কন্ডিশনে তখনও আছে। ওকে, জিব্বেরেলিন কিন্তু তখন ওকে ট্রিগার করে আর ওকে বলে যে, আমরা এইভাবে মনে রাখতে পারি যে জিব্বেরেলিন বলে যে উঠে পড়ো, কাজ করতে শুরু করো, আমাদের কিন্তু প্রোডাকশনে হেল্প করতে হবে। ওকে, তাই বলছে যে ইট ব্রেকস বাড ডরমেন্সি। অলরাইট, ডরমেন্সিটাকে ব্রেক করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে। এছাড়াও জিব্বেরেলিন অক্সিনের সাথে একসাথে কন্ট্রোল অফ ফ্রুট গ্রোথ, কতটা গ্রোথ হবে, অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে। মানে কি, তোমরা দেখবে অনেক সময় আমরা এরকম ভাবি
মার্কেট থেকে যখন কোনো পার্টিকুলার ফ্রুট কিনছি তাহলে আমরা বানানাটা একটু র ফর্মে কিনি, যাতে বাড়িতে 2-3 দিন থাকার পরে জিনিসটা যাতে রাইপড হয়ে যাবে, কিন্তু এক্সেসিভ রাইপেনিং ইন ওয়ান পার্টিকুলার উইক হবে না। অলরাইট, তো এইটা যে আমরা ইমাজিন করি সেইটাই অ্যাকচুয়ালি এখানে বলছি যে জিব্রেলিন্স along with অক্সিন কন্ট্রোল ফ্রুট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেই হিসেবে এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন রেখেছি তোমাদের জন্য। বলছে সাপোজ ধরে নাও রমেশ যদি একজন ফার্মার হয়, তার যদি কোনো ওয়াইন ইয়ার্ড থাকে, অলরাইট, এখানে কিন্তু এটা ভেবো না যে ওয়াইন ইয়ার্ডে কী করে র থেকে রাইপেন্ড গ্রেপস তৈরি হয়েছে সেটাকে জিজ্ঞেস করছে। সেইটার কথা কিন্তু আমরা এখানে বলছি না, সেই হরমোনটা আমরা কিন্তু পরে পড়ব। এখানে আমরা বলছি টু ইমপ্রুভ দ্য শেপ অফ গ্রেপস উইচ হরমোন হি ইউজেস। ঠিক আছে, শেপটাকে হয়তো ছোট ছিল সেটাকে বড় করার জন্য আমরা কোন হরমোনটাকে ইউটিলাইজ করছি, তাহলে কাকে ইউটিলাইজ করছি? জিব্রেলিনকে। আর যদি আমরা বলি যে সিডলেস ফ্রুট দেখতে পাচ্ছি, এই যে গ্রেপসগুলো তৈরি হলো সেখানে আমরা সিডলেস পাচ্ছি গ্রেপস, খুব কমন, এটা তোমরা নিশ্চয়ই জানো যে নাসিকে প্রচুর পরিমাণে ভাইনয়ার্ডস আছে যেখানে আমরা গ্রিন গ্রেপস, ব্ল্যাক গ্রেপস দেখতে পাই। অ্যান্ড থ্রু দ্য হেল্প অফ অসমোসিস আমরা পড়েছি জুনিয়র ক্লাসেসেও যে কী করে গ্রেপস থেকে আমরা আলটিমেটলি রেজেন্স তৈরি করছি বা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। অলরাইট, তাহলে দেখবে তোমরা যদি কিশমিশ লক্ষ্য করো, কিশমিশও কিন্তু দু রকমের অ্যাভেলেবেল আছে, একটা উইথ সিড, একটা উইদাউট সিড। অলরাইট, তো যারা খুব ফুডি ইন নেচার, তোমরা দেখবে তোমাদের বাড়িতে মায়েরা যখন ফ্রাইড রাইস বা ধরে নাও মিক্সড হার্ব রাইস যখন করে, তোমরা দেখবে মা কিন্তু উইদাউট সিড যে রেজিন আছে সেটা ইউজ করে, যাতে আমরা যখন ওটাকে ইনটেক করি যাতে আমাদের সুদিং অ্যাপিয়ারেন্সটা ফিল হয় আর খেতে খুব ভালো লাগে। তাহলে পার্থিনোকার্পি মানে কি? পার্থিনোকার্পি মানে আরেকবার বলে দিই, এখানে ডেফিনেশন দেওয়াই আছে, তোমরা ডেফিনেশন সবাই অবশ্যই লার্ন করো, যে যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় আমরা দেখতে পাই যে উইদাউট ফার্টিলাইজেশন ওভারি থেকে ফ্রুট তৈরি হয়েছে, তাহলে সেই ফেনোমেনাটাকে আমরা পার্থিনোকার্পি হিসেবে কনসিডার করি। ওকে, সো আই হোপ যে তোমাদের সেকেন্ড হরমোনটা, প্ল্যান্ট সেকেন্ড হরমোনটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে। যদি কারোর কিছু ডাউট থাকে তোমরা তাহলে জিজ্ঞেস করতে পারো কমেন্টে। অলরাইট, যদি কোথাও কোনো এক্সপ্লেনেশনে তোমাদের মনে হয় যে আরও ডিটেলড ওয়েতে কোনো কিছু বললে তোমাদের সুবিধা হবে, তোমরা সেটাও বলতে পারো। অলরাইট, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে থার্ড গ্রোথ হরমোন বা গ্রোথ প্রমোটার, সেটা হচ্ছে সাইটোকাইনেন্স। নাম থেকেই মনে রাখতে পারবে সাইটো তাহলে সেল, তাই জন্য বলছে যে সাইটোকাইনেন্সকে কিন্তু আমরা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অল ওভার ইন প্লান্টস পাবো। যে কোনো প্লান্ট, সেটা তুমি শ্রাব নিতে পারো, হার্ব নিতে পারো, একটা ট্রি নিতে পারো, যেখানেই দেখো না কেন। অলরাইট, আগেরটাতে আমরা যেমন দেখলাম অক্সিন আর জিব্রেলিনের ক্ষেত্রে ওরা যেমন ইলংগেশনে হেল্প করছে, শেপ সাইজ এগুলোতে মডিফাই করার জন্য বা লেন্থে ইনক্রিজ করার জন্য, ঠিক সেরকমভাবেই এখানে কিন্তু প্রমোট সেল ডিভিশন যখন আমরা বলছি, সেই জন্য আমি ছবিটা দেখিয়েছি যাতে তোমাদের মাথায় থাকে যে সাইটোকাইনিন যদি জিজ্ঞেস করে কোয়েশ্চেনে সেল ডিভিশনে কোন হরমোন রোল প্লে করে, তাহলে কিন্তু আমরা অক্সিন জিব্রেলিনের কথা কিন্তু বলবো না, আমরা কিন্তু সাইটোকাইনিনের কথা তখন বলবো। কারণ দেখো সাইটোকাইনিনে কিন্তু একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে কিন্তু মাল্টিপ্লিকেশন হচ্ছে। ওকে, সেই সেল ডিভিশনের মেন কাজটা কিন্তু সাইটোকাইনিন করছে। এছাড়া আর কি করছে?
সেকেন্ডারি গ্রোথ করছে। সেকেন্ডারি গ্রোথ বলতে পিকচারটা দিয়েছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা স্ট্যান্ডার্ড 9-এও করেছিলাম যে আমরা যদি ডার্মিস এপিডার্মিস এরমভাবে যদি ইন্টিরিয়ার পার্ট অফ দ্য প্ল্যান্টকে কনসিডার করি, তাহলে গ্রোথের যে থিকনেস বা গ্রোথের যে বা প্ল্যান্টের যে গার্থ বা উইডথ, এই টার্মিনোলজিগুলো কিন্তু স্ট্যান্ডার্ড 9-এ ছিল। সো আই হোপ যে তোমরা রিলেট করতে পারছো। অলরাইট, সো এই যে গার্থটাকে যদি তোমরা অবজার্ভ করো, ফার্স্ট যে পিকচারটাতে দেখানো আছে সেটার রিংটা ছোট ছিল, কিভাবে সেটা ডায়ামিটার ইনক্রিজ করলো, সেই সেকেন্ডারি গ্রোথেও কিন্তু সাইটোকাইনিন হেল্প করছে। ওকে, আরেকটা বলছে যে এপিক্যাল ডমিনেন্স, অলরাইট, যেটা আমরা অক্সিন বা জিবরেলিনে দেখলাম, বলছে কি করে এপিক্যাল ডমিনেন্সটাতে ইনহিবিট করছে বা ওটাকে সাপ্রেস করে দিচ্ছে। অলরাইট, পিকচারটা দেখলে আই হোপ তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এছাড়া যদি তোমরা বলো যে আর কি কি ফেনোমেনা বা কি কি ফাংশনস আমরা সাইটোকাইনিনে দেখতে পাচ্ছি বা সাইটোকাইনিনের জন্য দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে ক্লোরোফিল সিনথেসিস করতেও হেল্প করে। তাহলে ক্লোরোফিল কোথায় প্রেজেন্ট আছে? স্ট্যান্ডার্ড 9-এ আমরা পড়েছি যে টিস্যুজের মধ্যে প্লান্টসদের একটা স্পেসিফিক টিস্যু আছে প্লাস্টিডস, যাকে আমরা বলতাম কিচেন অফ দ্য সেল। 3টে টাইপ অফ প্লাস্টিডস ছিল, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। তো সেখানে যদি আমরা বলি যে ক্লোরোপ্লাস্ট কিন্তু ক্লোরোফিল সিনথেসিসে হেল্প করে, তাই জন্য দেখো পিকচারটাতে দেখানো আছে, স্ট্যান্ডার্ড 9-এ আমরা সবাই প্র্যাকটিস করেছি যে কিভাবে এই যে স্ট্যাক্সগুলো আছে, স্ট্রোমা অ্যান্ড গ্রানা, এগুলো কিভাবে আমাদের ক্লোরোফিলের প্রেজেন্সে ফটোসিনথেসিস করতে আমাদেরকে হেল্প করে। অলরাইট, তো সাইটোকাইনিন কিন্তু আমাদের ক্লোরোফিল সিনথেসিস ফলোড বাই ফটোসিনথেসিসে কিন্তু হেল্প করছে। এছাড়া যেমন আমরা আগেও দেখলাম ডিলে লিফ সেনেসেন্স, মনে রাখবে টার্মিনোলজিগুলো, নতুন জানি কিন্তু লার্ন করতে হবে। বায়োতে অবভিয়াসলি কিছু টার্মিনোলজিস লার্ন করতে হয়, কিন্তু এটা খুব ভুল ধারণা যে বায়োলজি মানেই সব কিছু লার্ন করতে হয় উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আই ডো নট বিলিভ ইন দ্যাট কনসেপ্ট। অলরাইট, সো এখানে দেখো বলছে সেনেসেন্স মানে এজিং অফ দ্য লিফ। তাহলে আমরা জানি যে এজিং অফ দ্য লিফ বলতে তোমরা এই কালারেশনটা দেখলে মাথায় স্ট্রাইক নিশ্চয়ই করবে যে লিভসদেরও যখন গ্রোথ হয়, টাইম স্প্যান বাড়ে, এক একটা প্লান্ট হয়তো অনেক বছর অবধি সার্ভাইভ করতে পারে। সেটা তোমরা কেউ যদি বোটানিক্যাল গার্ডেনে যাও, সেখানে বিভিন্ন ধরনের প্লান্টস দেখতে পাবে যারা ইয়ার্স অফ ইয়ার্স প্রেজেন্ট আছে অ্যান্ড সার্ভাইভ করছে। অলরাইট, তাই বলছে যে সাইটোকাইনিন ক্যান ডিলে or it can retard the aging process in plants. এটা করে লিভ সেনেসেন্সকে কমায়, সময়টাকে কমায়, আস্তে আস্তে করে এজিংটা। আর এটাও বলতে পারো ডিটিরিওরেশন উইথ এজ, মানে বলতে চাইছে এজের জন্য যেমন হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় বিভিন্ন ধরনের ডিজিজেস দেখা যায়, ঠিক সেরকমভাবেই প্লান্টসের ক্ষেত্রেও তোমরা দেখবে যারা গার্ডেনিং করতে ভালোবাসো, তোমরা দেখবে তোমরা কিন্তু মেনটেন করো বাই কাটিং দ্য লিভস, এডিশনাল লিভস যেগুলো গ্রোথ হয়ে যাচ্ছে। অনেক সময় তোমরা হয়তো বাড়িতেই ফার্টিলাইজারটা থ্রু এক্সট্রা পিল, অলরাইট, ভেজিটেবল পিল, পটেটো, অনিয়ন, এগুলোর যে পিলগুলো আছে সেইগুলোকে একসাথে জমিয়ে সেটাকে অ্যাজ ফার্টিলাইজার তোমরা ইউজ করছো টু প্রোভাইড কোয়ালিটি টু দ্য প্লান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফার্টিলিটি টু দ্য সয়েল। অলরাইট, তো অনেক সময় এরকম দেখা যায় যে সয়েলে হয়তো কোনো কারণে যে মিনারেলসগুলো আছে বা নাইট্রাইটস যেগুলো প্রেজেন্ট আছে সেগুলোর জন্যও কিন্তু এজিংয়ে ইম্প্যাক্ট পড়ছে, এটাও কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই। অলরাইট, আর কিসে হেল্প করছে? বলছে প্রেজেন্ট ইন রুট টিপস অ্যান্ড ট্রান্সপোর্টেড থ্রু জাইলেম। মানে কি, প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু আমরা দেখেছি যে কোন হরমোনটা কোথায় প্রেজেন্ট আছে,
তাহলে এটার ক্ষেত্রেও দেখো টিপগুলোতে অবশ্যই প্রেজেন্ট আছে, কিন্তু অনেক সময় এরকম হয় যে রুটসগুলো যদি বাই চান্স ধরে নাও এরকম বলে যে টিপগুলো, যে আমি তো টিপে সিনথেসাইজ করেছি, আমার আর কাজ করতে ইচ্ছা করছে না, আমি তো সিনথেসাইজ করে দিয়েছি, প্রোডাকশন করে দিয়েছি, এবার আমি আর অন্যান্য পার্টস অফ দ্য বডিতে ওয়াটার অ্যান্ড মিনারেলসকে ট্রান্সপোর্ট করতে পারছি না। তো সেটা যাতে না হয়, সাইটোকাইনিন কিন্তু জাইলেমের মধ্যে দিয়ে, জাইলেম কি ছিল, জাইলেম কিন্তু পার্মানেন্ট টিস্যু ছিল, অলরাইট, যার কাজ ছিল ইউনিডিরেকশনালি ফ্রম ডাউন টু টপ, মানে ফ্রম রুটস টু স্টেমস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্টে ওয়াটার অ্যান্ড মিনারেলসকে সার্কুলেট করে দেওয়া, সেই কাজটা কিন্তু করে জাইলেম, অ্যান্ড সেটাতে সাইটোকাইনিন অ্যাজ হরমোন জাইলেমকে করতে হেল্প করে। আর কোথায় পাচ্ছি আমরা সাইটোকাইনিনস? আমরা পাচ্ছি জার্মিনেটিং সিডসগুলোতে, যেগুলো বাড়ছে, ডেভেলপিং কোনো ফ্রুট আর এমব্রায়োর মধ্যে, অলরাইট। এডিশনাল ইনফরমেশন যেটা লিখেছি যে ইট স্টিমুলেটস প্লান্ট গ্রোথ, কীভাবে? বাই সেল ডিভিশন, অ্যাজ অগেনস্ট অক্সিন অ্যান্ড জিব্বেরেলিন। কেন এই কথাটা লিখেছি অগেনস্ট অক্সিন অ্যান্ড জিব্বেরেলিন? মনে রাখবে, বারবার এই কথাটা বলছি, অক্সিন অ্যান্ড জিব্বেরেলিনের মেন ক্রাইটেরিয়া বা মেন ফাংশন কিন্তু ইলংগেশন, অলরাইট। তো সেই জন্য বলছে against auxin and gibberellin which stimulate growth by cell elongation. Auxin and gibberellin কিন্তু মেন এমফাসিস করে সেল ইলংগেশনে, whereas সাইটোকাইনিন কিন্তু মেন ফাংশন করে ইন সেল ডিভিশন, অলরাইট। তো একটু রিলেট করে পড়বে, যদি মনে হয় ভুলে যাচ্ছি আবার একবার প্রিভিয়াস স্লাইডটাকে দেখে নেবে, দেন পরেরটা আবার এগোবে। তাহলে এই তিনটে অক্সিন, জিব্বেরেলিন অ্যান্ড সাইটোকাইনিন, এই তিনটে কিন্তু ছিল গ্রোথ promoters. Moving on to the next plant hormone, but these hormones are growth inhibitors, alright. So we have in the syllabus ethylene. This hormone is a growth inhibitor, and along with that যেটা মনে রাখতে হবে, it is the only gaseous natural phytohormone. তাহলে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো ইথিলিনের স্ট্রাকচার, অলরাইট। এখানে স্ট্রাকচার লাগছে না, বাট স্টিল রিলেট করানোর জন্য এখানে দিয়েছি যে ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস কিন্তু ন্যাচারাল ফাইটোহরমোন, যেগুলো কিন্তু গ্রোথকে ইনহিবিট করে। সব যে গ্রোথকে প্রমোট করতেই হেল্প করবে প্রত্যেকটা হরমোন এমন কিন্তু নয়। তাহলে বলছে যখন কোনো একটা পার্টিকুলার প্ল্যান্টে আমরা দেখব যে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অ্যাভেলেবল আছে, সেটা কিন্তু ইথিলিন ফর্মেশনকে ইনডিউস করে, অলরাইট। আর বলেছে মোর ইথিলিন ইজ প্রডিউসড ইন মেরিস্টেমেটিক টিস্যুস। তাহলে আমরা যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রেই পড়ছি যে কোন হরমোনটা কোথায় প্রডিউস হচ্ছে বা কোথায় প্রেজেন্ট থাকছে, ইথিলিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা কিন্তু মেরিস্টেমেটিক টিস্যুসের মধ্যে অ্যাভেলেবল থাকে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুস আমরা দেখেছিলাম স্ট্যান্ডার্ড 9-এ, এপিক্যাল, ল্যাটারাল অ্যান্ড ইন্টারক্যালারি, অলরাইট। তার একটা পার্টিকুলার সেগমেন্ট এখানে ছবি দেখানো আছে, ওকে। যদি জিজ্ঞেস করে কোয়েশ্চেনে মেন ফাংশন অফ ইথিলিন কি, সেটা হচ্ছে ইট প্রমোটস রাইপেনিং অফ দ্য ফ্রুটস বা ভেজিটেবলস। যেমন এখানে দেখতে পাচ্ছ যে র বানানা হ্যাজ গট কনভার্টেড ইনটু রাইপড ওয়ান, ওকে। তো এটা আমরা অনেক সময় এরকম দেখে থাকি যে যেহেতু এটা একটা কেমিক্যাল, ফাইটোহরমোন বলতে একটা কেমিক্যাল, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে এটা কিন্তু ফার্মার্সরা অনেক সময় অ্যাপ্লাই কিন্তু করে নিজেদের সুবিধার জন্য, অলরাইট। আর বলছে কি ইট অ্যাক্সিলারেটস অ্যাবসিশন অফ লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, অলরাইট। মানে বলছে যে পুরনো লিভসগুলো ঝরে গিয়ে নতুন লিভসগুলো যে হবে, বা ধরে নাও
ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্সের যে কমপ্লিট ম্যাচিওরেশন, তো সেই ক্ষেত্রে বলছে যে এটাকেও কিন্তু অ্যাবসিশনে কিন্তু অ্যাক্সিলারেট করে। আর কি করে? এজিং, যেখানে দেখতে পাচ্ছ ছবি দেখে মনে রাখাটা খুব সুবিধা। ওকে, যে সেনেসেন্স যেটা হচ্ছে সেই সেনেসেন্সকেও কজ করে ইথিলিন, যে গ্রিন থেকে আস্তে আস্তে আলটিমেটলি ইয়েলো হয়ে গেছে অ্যান্ড অনেকটা এজ হয়ে যাওয়াতে তারপরে সেটা ব্রাউন হয়ে যায় অ্যান্ড সেটা পড়ে যায়। এছাড়া বলছে কি স্টেম ইলংগেশন, যেটা আমরা দেখেছিলাম যে অক্সিন জিব্রেলিন প্রমোট করে, ঠিক সেরকমভাবেই এখানে দেখতে পাচ্ছি যে ইথিলিন কিন্তু ঠিক অপোজিটটা করছে, যে স্টেম ইলংগেশনকে ইনহিবিট করছে অ্যান্ড স্টিমুলেটস ট্রান্সভার্স এক্সপানশন। ঠিক আছে, ট্রান্সভার্স কাকে বলছে ছবিতে দেখানো আছে। কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট তোমরা যখন ল্যাবরেটরিতে যাও তখন তার লঙ্গিটিউডনাল লম্বাভাবে সেগমেন্টও দেখি, অ্যান্ড সেটার ভেতরের সেকশন যখন আমরা দেখি তো তখন আমরা হরাইজেন্টাল সেকশন যখন দেখছি তো আমরা ট্রান্সভার্স এক্সপানশন যখন দেখছি সেটাকে স্টিমুলেট করতেও কিন্তু হেল্প করছে। সো দ্যাট দ্য স্টেম লুকস সোলেন, যাতে দেখে মনে হয় যে স্টেমটা সোলেন হয়েছে। কি করে মনে রাখবো? কিছু এক্সাম্পলস দিয়ে আমরা মনে রাখতে পারি। যেমন দেখো, আমরা জানি যে স্প্রাউটিং অফ পোট্যাটো টিউবার্স, পোট্যাটোর ওপরে যে টিউবার্সগুলোর গ্রোথ হচ্ছে সেগুলো কিন্তু ইথিলিনের জন্য হচ্ছে। জার্মিনেশনে ইনিশিয়েট করানো, ঠিক আছে, যে ইনিশিয়েশনটা প্রোভাইড করা, যে এটাকে সিড থেকে স্যাপলিং হতে হবে, অলরাইট, তাই বলছে যে পিনাট যে সিডসগুলো আছে তাদের মধ্যে জার্মিনেশন করতে হেল্প করছে। এছাড়া বলছে যে প্রমোটিং রুট গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফরমেশন, যেমন স্টেম এলংগেশনে এটা ইনহিবিট করে, ঠিক সেরকমভাবেই রুট গ্রোথে কিন্তু এটা ইনহিবিট করে না, এটা কিন্তু প্রমোটই করে। কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে রুটসের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট অ্যান্ড রুট হেয়ার্স প্রেজেন্ট থাকে, অলরাইট। তো এটা কিন্তু রুটের গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফরমেশনে হেল্প করছে। এছাড়া কি বলছে? ইনডিউসিং ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো, অলরাইট, যে ম্যাঙ্গো যাতে ডেভেলপ করে একটা প্ল্যান্টে ফ্লাওয়ারগুলোকে ইনডিউস করানো অ্যান্ড ফ্লাওয়ার থেকে ফ্রুটে কনভার্সন যেটা হবে সেটার ইন্ডাকশন বা ইনডিউস করানোতেও হেল্প করছে। তাহলে এডিশনাল ইনফরমেশন কয়েকটা যদি মনে রাখা যায় তাহলে বলছে সাইট অফ সিনথেসিস অ্যান্ড সাইট অফ অ্যাকশন এদের সেম, আলাদা নয়। এরা গ্যাস কজিং একটা পার্টিকুলার ন্যাচারাল ফাইটোহরমোন, যেটা অর্ডিনারি টেম্পারেচারে গ্যাসিয়াস ন্যাচারাল ফাইটোহরমোন, অলরাইট। আর বলছে ইট ইজ প্রডিউসড ইন হায়ার প্লান্টস, তো অবশ্যই, ওয়ারাস তাদের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন দেখিয়েছে কিছু মাশরুমের ছবি, তো ফাঙ্গাইয়ের ক্ষেত্রে মাশরুম ইজ অ্যান এক্সাম্পল, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ইনহিবিটর যেটা আমাদের আছে সিলেবাসে সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এটাকে আমরা স্ট্রেস হরমোন হিসেবে কনসিডার করি। আগের দিন আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে প্লান্টের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস বলতে এরকম নয় যে মন খারাপ করা বা কেউ কাউকে হার্ট করেছে সেটার জন্য খারাপ লাগা, এই স্ট্রেসগুলো না থাকলেও প্লান্টসদেরও নিজস্ব কিছু স্ট্রেস থাকে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম। সয়েল ফার্টিলিটির জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা ফার্টিলাইজার্স ইউজ করছি, সেই ক্ষেত্রে হয়তো দেখতে পাচ্ছি যে যখন আমরা এনপিকে ইউজ করছি, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, হয়তো দেখতে পাচ্ছি যে নাইট্রেটস অ্যান্ড নাইট্রাইটস তাদের যে রেশিও সেই রেশিওগুলোতে ইমব্যালেন্স হচ্ছে, সেটা বলতে পারি। বা আমরা বলতে পারি অনেক সময় অ্যাসিডিক রেইনের জন্য যদি সয়েলের মধ্যে আমরা দেখতে পাই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ধরে নাও নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, এই মিনারেলস যেগুলো অ্যাসিডিক ফর্মে আছে সেগুলো যদি বেড়ে গিয়ে থাকে, অলরাইট, সেটার জন্য ইমব্যালেন্স বা সেটার জন্য প্রবলেম। প্রচুর পরিমাণে যদি কোনো কারণে ওয়াটার ক্লগিং হয়ে যায় বা ওয়াটার যদি সেম জায়গাতে
স্টোর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এক্সেস ওয়াটারের জন্য কিন্তু টার্গার প্রেশারে প্রবলেম হচ্ছে, অ্যান্ড সেটার জন্য প্লান্ট কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নিজের ফাংশনিংগুলো করতে পারছে না। অলরাইট, তো সেই রকম প্রবলেমসগুলো যেহেতু থাকে, তাই বলছে যে এই অ্যাবসিসিক অ্যাসিডটাকে আমরা স্ট্রেস হরমোন হিসেবে জানি। কোথায় পাবো? ছোটোবেলায় পড়েছিলাম যে একটা সিড থাকলে কি নাম দেব, আর মোর দেন ওয়ান সিড থাকলে কি নাম দেব। তো সেই ক্ষেত্রে পুরোনো দিনের ছোটোবেলার কিছু জিনিস, অ্যাঞ্জিওস্পার্মস, জিমনোস্পার্মস, টেরিডোফাইটস, এগুলোর মধ্যে তো দেখতে পাই। এছাড়া বলেছে মসেস, ওকে, পিকচারে আমরা দেখেছি ফার্নস, এগুলোর মধ্যেও দেখতে পাই। অলরাইট, আর বলছে যে লিভসের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, ওকে, সেখানে দেখতে পাই। তো এটার সাথে আমি ছোট্ট একটা জিনিস একটু বলি। সাইটোকাইনিন বলার সময় আমি ফ্লোতে তোমাদেরকে বলতে গিয়ে আমি বলে ফেলেছিলাম যে একটা পার্টিকুলার প্লান্টে একটা পার্টিকুলার অর্গানেলি আছে যার নাম হচ্ছে প্লাস্টিডস। অলরাইট, সেটা আমি ওখানে বলতে গিয়ে আমি বলে ফেলেছিলাম যে প্লান্টের একটা স্পেসিফিক স্পেশাল টিস্যু আছে। প্লাস্টিড কিন্তু একটা পার্টিকুলার অর্গানেলি। অলরাইট, প্লাস্টিডের মধ্যে প্রেজেন্ট আছে 3 টাইপ অফ প্লাস্টিডস আমরা জানি হয়। তার মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট প্লাস্টিড যেটা ক্লোরোপ্লাস্ট, অলরাইট, যেটার মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে অ্যান্ড যেটা আমাদেরকে ফটোসিনথেসিস করতে হেল্প করে। অলরাইট, তো সেখানে কিন্তু আমরা অ্যাবসিসিক অ্যাসিড পাচ্ছি। আর আমরা অ্যাবসিসিক অ্যাসিড, যেটা অ্যাবসিসিক অ্যাসিডের শর্ট ফর্ম আমরা অনেক সময় ক্যাপিটালে, দেখো আমি লিখেছি ABA, এরকম লিখে থাকি। ফ্রুটস অ্যান্ড সিডসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড পাওয়া যায়। যতই আমরা বলে থাকি না কেন যে এইগুলো বিভিন্ন রকম জিনিসে আমরা পাচ্ছি, বাট স্টিল এটা ভুললে কিন্তু হবে না যে এই হরমোনটা কিন্তু গ্রোথ প্রমোটার নয়, গ্রোথ ইনহিবিটর। ওকে, আর ইট ফাংশনস अगेंस्ट অক্সিন অ্যান্ড জিবরেলিন, কারণ অক্সিন অ্যান্ড জিবরেলিন কিন্তু গ্রোথ প্রমোটার্স। অলরাইট, তাহলে এরা কিন্তু গ্রোথকে ইনহিবিট করছে। ফাইন, তাহলে স্টেম এলঙ্গেশন, রুট এলঙ্গেশন এগুলো হচ্ছে না এটার ক্ষেত্রে। ইনক্রিজেস সিড অ্যান্ড বাড ডরমেন্সি, বাট যে ঘুমন্ত অবস্থায় থাকবে সেই ডরমেন্সিটাতে ইনক্রিজ করছে অ্যাবসিসিক অ্যাসিড। রিডিউস করছে কি জিনিস, আমরা ট্রান্সপিরেশন পড়েছি লাইফ প্রসেসে, যে ট্রান্সপিরেশন লিভসের ক্ষেত্রে ট্রান্সপিরেশন হয়। ওকে, ওয়াটার লস হয় বাই ট্রান্সপিরেশন। কি করে হয়? যখন দেখে যে স্টোমাটার ভেতরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট আছে, তো তখন গাছ খবর দেয় যে আমাদের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে জল আছে বা কার্বন ডাইঅক্সাইড আছে, আমাদের আর লাগবে না, স্টোমাটাটাকে ক্লোজ করে দাও। তখন স্টোমাটার গার্ড সেলসগুলো ক্লোজ হয়ে যায়। কিন্তু অনেক সময় এরকম হয় যে ধরে নাও গাছের কাছে নিজের কাছেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ওয়াটার অ্যান্ড মিনারেলস নেই। ওকে, তখন গাছ বলে যে অন্য কোনো কাজ করো না, জার্মিনেশন করো না, ট্রান্সপোর্টেশন অফ ফুড বা ডিফারেন্ট সাবস্ট্যান্সেস পাঠানো এগুলো করো না, আমরা অলরেডি এখন স্ট্রেসড কন্ডিশনে আছি। তাই জন্য বলছে ইট রিডিউসেস, তখন কিন্তু ট্রান্সপিরেশনটাকে কমিয়ে দেয়, ওয়াটার লসটাকে কমিয়ে দেয়, বা ওয়াটার ভেপার যেটা ইভ্যাপোরেটেড হচ্ছে সেইটাকে কমায়, রেট অফ ইভ্যাপোরেশনটাকে কমায়। তাই বলছে রিডিউসেস ট্রান্সপিরেশন বাই ক্লোজিং দ্য স্টোমাটা, স্টোমাটার গার্ড সেলসগুলোকে বন্ধ করে দেয়। তাহলে কি হয় আমরা জানি, স্টোমাটাতে যে পোর্স থাকে, যে এক্সচেঞ্জ অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেনে যে হেল্প করছে, ওকে, সেটাকে ক্লোজ করে দিচ্ছে আন্ডার ওয়াটার স্ট্রেস কন্ডিশন। কারণ ওয়াটার অ্যাভেলেবিলিটি কম আছে, তাই জন্য কিন্তু এই ঘটনাটা ক্লোজিং অফ দ্য স্টোমাটা করতে বাধ্য হচ্ছে। ওকে, অ্যান্ড তাই জন্য কিন্তু অ্যাবসিসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোন হিসেবে কনসিডার করছে। এছাড়া আর কি বলছে, স্টিমুলেটস ফরমেশন অফ অ্যাবসিশন জোন। দেখতেই পাচ্ছ যে অ্যাবসিশনটা এখানে হয়েছে, সেপারেশন যেগুলো হয় সেইগুলো বলছে যে সেটাকে কিন্তু স্টিমুলেট করে। সেনেসেন্সকে কজ করে, তার মানে এজিংটাকে কজ করে। এডিশনাল ইনফরমেশন আমরা লার্ন করব না, বাট স্টিল নিজেদের জানার জন্য এই পিকচার্সগুলো দেওয়া আছে।
বলছে যে ইট অ্যাক্টস অ্যাজ আ জেনারেল প্লান্ট গ্রোথ ইনহিবিটর। কীভাবে গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করে, যদি বাই চান্স কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন দেয়, কারণ এখনকার দিনে তোমাদের টাইমে কিন্তু কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি পার্সেন্টেজে। অলরাইট, তাহলে বলছে প্লান্ট মেটাবলিজমটাকে স্লো ডাউন করে দেয়, আস্তে আস্তে করে, উইথ দ্য হেল্প অফ অ্যাবসিসিক অ্যাসিড, যে কারণে কিন্তু ওটা গ্রোথ ইনহিবিট করতে হেল্প করে। ওকে, আর বলছে ইট ইন্ডিউসেস সিড ডরমেন্সি, ঘুমিয়ে থাকতে হেল্প করছে, অ্যান্ড হেল্প সিডস টু উইথস্ট্যান্ড এক্সট্রিম ড্রাইনেস, প্রচণ্ড এক্সট্রিম যাতে ড্রাই না হয়ে যায়। অলরাইট, সেটাকে আমরা বলে থাকি ডিসিশন বা ডেসিকেশন। ভুল বললাম, ডিসিশন নয়, ডেসিকেশন প্রোনাউন্সিয়েশনটা। এক্সট্রিম ড্রাইনেসটা থেকে ওটা বাঁচায়। তার মানে কি, এক্সট্রিম ড্রাইনেস বলতে তোমরা যদি কখনো ডেটস বা খেজুর দেখো, বা তোমরা যদি কিশমিশ দেখো, তাহলে দেখবে আমরা ওগুলোকে কিন্তু দুটো ফর্মে কিন্তু পাই। অসমোসিসের থ্রু দিয়ে আমরা পড়েছি স্ট্যান্ডার্ড 9-এ, যে ওয়াটারটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিতে পারি অ্যান্ড দেন ওটাকে প্রিজার্ভ করতে পারি ফর লং ইউসেজ। অলরাইট, তো সেই ক্ষেত্রে আরও এক্সাম্পলস আছে, যেমন ধরে নাও অ্যাপ্রিকটস আছে। অলরাইট, তারপরে পিস্তা আছে, বাদাম আছে, এগুলোকে এইভাবে করা হয়। আর বলছে কি ইট অ্যাক্সিলারেটস সেনেসেন্স অ্যান্ড অ্যাবসিশন অফ লিভস, বাডস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। আই হোপ যে এখন অবধি তোমাদের এই বারে বারে যেহেতু সেনেসেন্স আর অ্যাবসিশনটা নিয়ে বললাম, তাই জন্য এটা মোটামুটি লার্ন হয়ে গেছে যে এজিং অ্যান্ড সেটার সাথে লিভস, বাড, ফ্লাওয়ার্স, ফ্রুটস এগুলো তৈরি হওয়া, এটাকে আমরা অ্যাবসিশন বলছি। অলরাইট, ফর্মেশনটাকে। আর বলছে এটার সাথে যে অ্যাবসিসিক অ্যাসিড স্টিমুলেট করে ক্লোজার অফ স্টোমাটা, কিন্তু কোথায় যদি জিজ্ঞেস করে লিফের কোন পোর্শনে, এত ডেপথে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো এপিডার্মিস অফ লিভস। ওকে, আর এটার সাথে কি করছে, ইনক্রিজেস দ্য টলারেন্স অফ প্লান্টস, প্লান্টসদেরকে স্ট্রেস, বিভিন্ন ধরনের স্ট্রেস, ধরে নাও ঝড় উঠেছে, অলরাইট, যাতে ব্রেকডাউন না হয়ে যায়, যাতে নষ্ট না হয়ে যায়, বা ধরে নাও অ্যাসিডিক হয়ে যাচ্ছে সয়েলটা, সেখান থেকে নিউট্রালাইজেশন করতে হবে অফ দ্য সয়েল। অলরাইট, তো বিভিন্ন ধরনের যে এক্সাম্পলসগুলো আগেও বললাম, সেগুলোর থেকেও কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড টলারেট করতে হেল্প করছে বাই ক্লোজিং অফ দ্য স্টোমাটা। অলরাইট, তো দিস ওয়ার অল দ্য 5 forms of plant hormones, phytohormones, growth regulators, alright, which we have studied by dividing them into 2 broad classification as promoters and inhibitors. Alright, next moving on, we will be having a synopsis, or you can say the gist form of the entire hormones which we have discussed right now. These are given for your quick recall so that you can memorize them very easily. Okay, the last key quick recall which you can see, it is for your MCQ practice. Alright, auxins help in growth, gibberellins actually help in height of the plant, cytokinins main function is cell division, that is cells গুলোকে মাল্টিপ্লাই করবে, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, এইভাবে মাল্টিপ্লাই করবে। অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু ওয়াটার কনজারভেশন আর ডরমেন্সি অফ দ্য সিডে হেল্প করছে। ইথিলিনের মেন কাজ হচ্ছে কিন্তু ফ্রুট রাইপেনিং আর অ্যাবসিশনে, অ্যান্ড অ্যাবসিসিক অ্যাসিডের আরেকটা রোল, ইম্পর্ট্যান্ট রোল, যেটা হচ্ছে স্ট্রেস রেসপন্স হিসেবে কাজ করছে অবভিয়াসলি, বাট সেটার সাথে ডরমেন্সি অ্যান্ড গ্রোথ ইনহিবিশনেও হেল্প করছে। অলরাইট, so this is just for your learning, for short answer type questions for your MCQ. Alright, so please go through the definition as well as the functions. Clear? Next, moving on to some of the questions which are commonly found in your previous year CBSE board. Alright, taking the first one from 2023, বলছে plants দের মধ্যে সাইটোকাইনিনের রোল কি। আমরা অনেকবার করেছি, বারে বারে করলাম যে সাইটোকাইনিনের ক্ষেত্রে সেল ডিভিশনটা মেন রোল, কিন্তু যদি বলতো অক্সিন বা জিবরেলিন,
তাহলে কিন্তু আমরা বলতাম স্টেম বা রুট ইলংগেশন হচ্ছে মেন রোল অফ দোজ টু হরমোনস। অলরাইট, নেক্সট ওয়ান, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে যদি জিজ্ঞেস করে যে অক্সিন কোথায় সিনথেসাইজ হয়, তাহলে কিন্তু আমরা সবসময় বলছি অ্যাপেক্স বা টিপ, সেটাকেই আমরা 9-এ পড়েছি। এপিক্যাল মেরিস্টেমে আমরা দেখতে পাচ্ছি। আর যদি জিজ্ঞেস করে এটাও স্পেসিফিক্যালি বলতে যে কোন পার্টিকুলার অর্গানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সেই অর্গানগুলোও কিন্তু আমরা ট্রপিজমের সাথে রিলেট করে এখানে আনসারটা লিখেছি। যে ট্রপিজমের ক্ষেত্রে আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ট্রপিজম দুটোই দেখেছিলাম। সো পজিটিভ ট্রপিজমের ক্ষেত্রে এখানে দিয়েছে যে শুট ইলংগেশনে হেল্প করছে। সিমিলারলি নেগেটিভ জিওট্রপিজম যেহেতু অ্যাওয়ে ফ্রম দ্য গ্র্যাভিটি, সেই জন্য বলছে যে স্টেমের ক্ষেত্রেই নেগেটিভ জিওট্রপিজম। আর ওয়াটারের দিকে যেহেতু এগোচ্ছে টুয়ার্ডস দ্য অবজর্পশন অফ দ্য ওয়াটার দরকার, তাই পজিটিভ হাইড্রোট্রপিজমের ক্ষেত্রে আমরা রুটটাকে কনসিডার করছি অ্যাজ সিনথেসিস অফ দ্য অর্গান অফ অক্সিন। ওকে, এখানে বলতে গিয়ে একটুখানি একবার বলি যে তোমাদেরকে আমি যখন ট্রপিক মুভমেন্ট অ্যান্ড ন্যাস্টিক মুভমেন্ট করিয়েছিলাম, ওখানে একটা স্পেসিফিক কোয়েশ্চেন ছিল, তোমরা দেখবে, যেখানে বলেছিল যে প্রোভাইড এক্সাম্পলস ফর বোথ ডিরেকশনাল অ্যান্ড নন ডিরেকশনাল। অলরাইট, তো ওখানে আনসারে যখন দেওয়া আছে দুটো এক্সাম্পল দেওয়া আছে, ফোটোট্রপিজম অ্যান্ড হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিজমের ক্ষেত্রে কিন্তু ওখানে লেখা আছে নন ডিরেকশনাল। অলরাইট, যেটা আমার তরফ থেকে একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু চেঞ্জেস করে নেবে। দুটোই কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে, ফোটোট্রপিজম আর হাইড্রোট্রপিজম, যেটা কিন্তু ট্রপিক মুভমেন্টের এক্সাম্পল, whereas ন্যাস্টিক মুভমেন্টের এক্সাম্পল হবে কিন্তু নন ডিরেকশনাল সেই ক্ষেত্রে। ওকে, এটা বলতে গিয়ে আমার ওটা মনে পড়লো, তাই আমি তোমাদেরকে একবার বলে দিলাম। সবাই একবার এটা একটু নোট করে নিও। নেক্সট, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। পিকচার্সগুলো কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেনে দেবে না, পিকচারগুলো তোমাদের রিলেট করার জন্য, রিকল করার জন্য পাশে পাশে কোয়েশ্চেনের সাথে দেওয়া আছে, যাতে তোমরা যখন প্রিপারেশন করছো সেই প্রিপারেশন করতে যাতে তোমাদের সুবিধা হয়। বলছে প্লান্টস ইউজ আ ভ্যারাইটি অফ টেকনিক্স টু গেট রিড অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল। ওয়েস্ট ম্যাটেরিয়ালকে রিমুভ করার জন্য, আমরা এটা ছোটোবেলার থেকে 9 থেকে পড়ে আসছি, প্লান্টস কিন্তু ডিফারেন্ট মেথডস বা মেথডোলজি ইউজ করছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিফিউশনের হেল্প দিয়ে, যেখানে বিভিন্ন ধরনের গ্যাসেসগুলো কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেনের এক্সচেঞ্জ যদি হয়, সেই ক্ষেত্রে উইথ দ্য হেল্প অফ স্টোমাটা বা থ্রু দ্য হেল্প অফ দ্য স্টোমাটা, লেন্টিসেলস যেটাই বলো না কেন, সেটা দিয়ে করতে পারে লিভসরা। ট্রান্সপিরেশন মানে লস অফ ওয়াটার, বাই দ্য মিন অফ ওয়াটার ভেপার। অলরাইট, সেটাও থ্রু স্টোমাটা। বাই স্টোরেজ, যেমন বলছে ওয়েস্ট প্রোডাক্টসগুলো যেমন রিজেন্স, গামস, কিছু ল্যাটেক্স, ট্যানিনস, এগুলো কিছু এক্সাম্পলস। এগুলো আমরা পড়েছি স্ট্যান্ডার্ড 9-এ, যখন আমরা পড়েছিলাম ফাংশন অফ দ্য অর্গানালি ভ্যাকিউল। যে ভ্যাকিউল কি করে, ভ্যাকিউল কিন্তু ওয়াটার, ফুড, ওয়েস্ট ম্যাটেরিয়ালস, আদার সাবস্ট্যান্সেস, এগুলোকে কিন্তু স্টোর করতে হেল্প করছে। সেটার সাথে এডিশনালি এখানে পড়েছি ওল্ড জাইলেম, লিভস, বার্ক অ্যান্ড হার্টউড, এগুলোকেও কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে স্টোর করতে কিন্তু হেল্প করছে। অলরাইট, বাই শেডিং মানে আমরা যে সেনেসেন্স পড়ছি, এজ হয়ে গেলে লিভসগুলো ফল ডাউন করে যাচ্ছে, নতুন লিভ জার্মিনেট করছে বা জেনারেট করছে, জার্মিনেট ইউজ করো না, জেনারেট করছে বলতে পারি, বা ডেভেলপ করছে বা প্রডিউস করছে বলতে পারি। তাহলে বলছে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস আর রিমুভড বাই শেডিং অফ লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ক। অলরাইট, তাহলে এটা ভেরি শর্ট আনসার টাইপের, 2 মার্কসে আমরা এটা কনসিডার করতে পারি। স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে দিলে তোমাদের মনে হতেই পারে যে 2 মার্কসে আমরা 4টে পয়েন্টস কেন লিখেছি। অলরাইট, সিন্স উই আর ইন স্ট্যান্ডার্ড 10 নাও, if a question demands 2 marks also and if there are 4 points available, then we will try to provide 4 points for 2 marks also. Clear? Moving on to the next part of this particular chapter will be
the portion of animal coordination, which will start in the next session once again. All right. I hope your first day's class as well as second day's class will be found effective enough. If you feel it is effective enough, there were 2 errors which were there in your first slide, which I have talked about over here. So please go through that and keep a note about it. All right. And keep learning, keep watching. If you like the video, please subscribe and like and do share for others. And in the comment section also, if you feel there is any confusion, any doubt, anything which you need to ask further or you need further explanation also, you're free to do so or you're free to ask there also. Thank you and have a nice day.